যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রব ভুট্টু। বাংলাদেশের অনেকগুলো বিষয় নিয়ে ইদানিং অনেক কথা হচ্ছে, বিশেষ করে গুম খুন নিয়ে। যদিও সরকার বলছে যে বাংলাদেশে আসলে গুমের কোনো ঘটনাই নেই, গুম বলতে কোনো শব্দই নেই বাংলাদেশে। সেই বিষয়টি আসলে কতটুকু সত্য সেটাই প্রশ্ন জাগে। যদিও সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে 2003 থেকে 5 সাল পর্যন্ত বাংলাদেশে গুম খুন হয়েছে, এরপরে আর কোনো গুম খুন হয়নি। বিষয়টি অবিশ্বাস্য এবং আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশে প্রতিনিয়তই এই ঘটনাগুলি ঘটে যাচ্ছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞার পরেও 2-3টি গুমের ঘটনা ঘটছে, যদিও সরকার সেগুলিকে অস্বীকার করছে। এছাড়া সরকার একটি তালিকা করেছে, সেখানে 10 জন গুম ফেরত ব্যক্তিকে তারা আইডেন্টিফাই করেছে এবং বলছে তারা স্বইচ্ছায় নিজেরাই গুম হয়েছিলেন। বিষয়টি আসলে কতটুকু সত্য সেটা নিয়ে আমরা কথা বলবো আজকে। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন গুম ফেরত একজন, তিনি হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। জনাব হাসিনুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে যারা দেখছেন। আমার খুব সৌভাগ্য, এক উপযুক্ত সময় আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। জি, আমরা আসলে আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা জানি যে আপনি দুইবার গুম হয়েছিলেন এবং যদি আপনি আমাদের দর্শককে সেটা একটু ক্লিয়ার করেন যে কিভাবে আপনি প্রথমবার গুম হয়েছিলেন এবং কোথায় ছিলেন এবং কারা আপনাকে গুম করেছিল। প্রথমবারের গুমটা সেনা বাহিনীতে থাকা অবস্থায় ময়মনসিংহ ক্যান্টনমেন্টে ছিলাম। রাত 10টার সময় লেফটেন্যান্ট আক্তার হামিদ, আমার খুব পরিচিত জুনিয়র, আমাকে পিস্তল মাথায় ঠেকিয়ে গাড়িতে তুলে আমাকে নিয়ে যায় ঢাকায়। 43 দিন আমি গুম ছিলাম। তারপরে আমাকে প্রচলিত নিয়ম অনুসরণ করা হয়। এই 43 দিন আমি কিন্তু বলতে হবে সত্যি কথা, আমি সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল এবং আমি একজন বীর প্রতীক। আমি জঙ্গি দমন, জেএমবি দমন আমার অসংখ্য ভূমিকা আছে এবং সাফল্যজনক হওয়ার জন্য আমি এখানে বিপিএম পেয়েছিলাম। জঙ্গি দমন, জেএমবি উচ্চ পদস্থ নেতাদেরকে আমি ব্যক্তিগতভাবে ঝুঁকি নিয়ে ধরেছিলাম। বিডিআরে থাকায় আমি বিডিআর হাইয়েস্ট সাহসিকতার পদক, বিডিআর রাইফেল পদক সন্ত্রাস দমনের জন্য পেয়েছি। আমি একমাত্র অফিসার 3টা রাষ্ট্রীয় খেতাব পেয়েছিলাম এবং আমি খুব লজ্জা লাগে আমাকে বলতে যে আজকে যেই সেনাবাহিনী আমাকে এত সম্মান দিছে, যার জন্য আমি এত গর্বিত, সেই সেনাবাহিনী আমাকে যেই ব্যবহার করতে 43 দিন আমি সম্পূর্ণ ফ্লোরে শুয়েছিলাম। আমার 2 হাত বাঁধা ছিল, চোখ বাঁধা ছিল 43 দিন। আমার এই ব্যাপারে আর কিচ্ছু বলার নাই। এবং তারপরে যে জিনিসটা হলো, আমার মেয়ে, বড় মেয়ে 5.5 বছর পর আমার সে জন্ম হয়। খুব আমার খুবই আদরের, সব মেয়ে আমার খুব আদরের। আমার এই মেয়েকে আমি এসএসসি পরীক্ষার জন্য ঢাকা ক্যান্টনমেন্টে আবেদন করেছিলাম, কিন্তু আমার সেনাবাহিনী আমাকে আশ্রয় দেয় নাই। আমার মেয়ে পরীক্ষা দিয়েছে বৌদ্ধ ধর্মের অনুসারী তাদের স্কুল বৌদ্ধ বিহার, যেটা 13 নম্বর আছে শাক্যমণি বৌদ্ধ বিহার, এই স্কুল থেকে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। কতটা লজ্জা, কতটা অমানবিক হলে একটা মানুষ এরকম ভাবে উল্টাইতে পারে, বিশেষ কিছু প্রমোশনের জন্য বা কিছু অনৈতিক কাজের জন্য। তারপরে মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার, এগুলো আমি হাইলাইট করতে যাচ্ছি না। আমি নিজে এতটা অসুস্থ হয়ে পড়ি যে আমি স্ট্রোক করি। আমি বিষয়টা, প্রথম গুমটা আমি এইভাবেই এটুকুর মধ্যে শেষ করতে চাই। যারা গুম করেছে, এই যে আমাকে যে পিস্তল ঠেকিয়ে যে করেন আক্তার হামিদ, এই আক্তার হামিদ হলো সেই আক্তার হামিদ যে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বাহির করার সময় তার বাসায় মদের বোতল রেখেছিল। আর যে আদেশ দিয়েছিল জেনারেল মামুন খালেদ ডিজে ফায়েদ, তিনিও সেই মদের বোতলের সাথে জড়িত। তারা বুঝতে পারেন কতটা নগ্ন, কতটা নীতি নামতে পারে। শুকরিয়া আল্লাহ কাছে। সেই আক্তার হামিদের র্যাঙ্কটা কি বলবেন? না, উনি অবসরে গেছেন ফুল কর্নল হয়ে। যে উনি যে খুব ভালো কাজ করছেন উনি না, বাট কতটা নিচে নামতে পারে একটা বিধবা। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নাম আনতে পারেন, প্রধানমন্ত্রী, সেক্টর কমান্ডার ওয়াইফ নাম আনতে পারেন,
সেনাপ্রধানের ওয়াইফ ছিলেন, না মানতে পারেন, বাট একজন বিধবা মুসলমান মহিলা তার বাসায় মদ কিভাবে রাখেন নিজেরা খেয়ে, আর তারা কতটা নিচে নামতে পারে আমার বলার অপেক্ষা নেই। সেনাবাহিনীরা মূল্যায়ন করবে তাদের। আর দ্বিতীয় গুমটা যেটা বললেন সেটা সম্বন্ধে আমার মনে হয় বলা উচিত, যদি আপনার কোনো প্রশ্ন না থাকে। না, আমি আপনাকে যখন প্রথমবার গুম করা হয়েছিল, আক্তার হামিদ আপনাকে পিস্তল ঠেকিয়ে ক্যান্টনমেন্ট থেকে তুলে নিয়ে আসে, তখন তার র্যাঙ্কটা কি ছিল আপনার মনে আছে? সে তখন লেফটেন্যান্ট কর্নেল, আমিও লেফটেন্যান্ট কর্নেল। সে আপনার প্রমোশন বেসমেন্ট? বোর্ডে অ্যাপ্রুভ হয়েছে, আমার এক ব্যাচ জুনিয়র। জি। সেনা আইনের কোন প্রক্রিয়ায় জুনিয়র সেনাবাহিনীর সিনিয়রকে অ্যারেস্ট করতে পারে না, অ্যারেস্ট করবে মিলিটারি পুলিশ, এবং সেটা এজিস ব্রাঞ্চ। কোন নিয়ম তক্কা মারে নাই। আমি যে হাজার অপরাধও করি ভাই, সেনাবাহিনীর কোনো ক্ষমতা নাই আমাকে গুম করার। জি। আজকে না হোক একদিন আমি ন্যায় বিচার পাবো। কোন ক্ষমতা বলে আমাকে গুম করলো 43 দিন, কোথায় রাখলো, তারপরে একটা ভুয়া চিঠি বাইর করলো যে আমাকে ক্লোজ অ্যারেস্ট করা হলো। সম্পূর্ণ জিনিস বিব্রতকর। এবং যারা আমার এই কোর্ট অফ ইনকোয়ারি করছেন তারা সবাই ছিলেন গোপালগঞ্জের, অধিকাংশই। যে কোর্ট মার্শালের প্রেসিডেন্ট ছিলেন গোপালগঞ্জের জিএম কামরুল। সেম দিস অফিসার, কি সে তো প্রমোশন পায় নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সরলতার সুযোগ নিয়ে কিছু অফিসার, আমি বলবো জেনারেল তারেক সিদ্দিকী, এই সেনাবাহিনীটা নষ্ট করছে। গুম করে উনি দেখাইছেন আমি অনেক কিছু করতে পারি, বাট সেনাবাহিনী কতটা ধ্বংস করছেন, সেনাবাহিনী এই জন্য কত অফিসার ক্ষতি হবে ভবিষ্যৎ তার অপেক্ষায়। জি। তো আপনাকে যে 43 দিন গুম করে রাখা হয়েছিল, এবং দ্বিতীয়বার আপনাকে যখন গুম করা হয়, একই জায়গায় কি আপনাকে রাখা হয়েছিল, নাকি মানে ডিফারেন্ট ভিন্ন প্লেসে রাখা হয়েছিল? প্রথমবার রাখা হয়েছিল আমাকে আর্মি ইন্টিগ্রেশন সেল, যেটা হলো আমাদের বিএটির পাশে। আমি 89 থেকে 91 পর্যন্ত মিলিটারি পুলিশ ঢাকাতে অপারেশন অফিসার ছিলাম, সুতরাং সব বিল্ডিং আমার চেনা। আমাকে প্রথমবার রাখা হয়েছিল এআইসি, আর্মি ইন্টিগ্রেশন সেল। এখানে রাখার কোনো বিধান নাই, ওখানে ইন্ট্রোডাকশন করা হয়, তারপর যাদের প্রোটোকল মতো সে সেখানে থাকে। কিন্তু আমাকে ওখানে রাখা হলো, আমাকে মেইনলি ইন্ট্রোডাকশন করছে ডিজিএফআই অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আজহার, আমার জুনিয়র তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল আজহার, মাকসুরুল, আরো 2-1 জন ছিল। আর দ্বিতীয়বার আমাকে রাখা হয় সেনাবাহিনীর ডিজিএফআই, আমাকে গুম করে আমার বাসা মিরপুর ডিএইচএস এ। এখান থেকে আমাকে বাসার সামনে থেকে আমাকে গুম করা হয়। দ্বিতীয়বার কারা আপনাকে তুলে নিয়ে গেছিল বাসার থেকে, তাদেরকে কি আপনি চিনতেন? দ্বিতীয়বার দেখেন, আমি থাকি সেনাবাহিনীর এলাকার মধ্যেই, মিরপুর ডিএইচএস। মিরপুর পরিষদের চেয়ার প্রেসিডেন্ট, তার বাসার পরের বাসায় আমার বাসা। বাসা থেকে 100 গজ হবে না, তার কম সময় এইটুকু জায়গার মধ্যে। অর্থাৎ রাত 10টার সময় আমি ছিলাম আমার বন্ধুর বাসাতে, নেমে বেরোচ্ছি, তখন আমি এই বিব্রত অবস্থায় পড়ি। আমি খুব উদার মনে থাকাতে ওই সময় দুর্ঘটনা এড়াই নাই, কারণ আমার হাতে অস্ত্র ছিল। আমি সবাইকে হ্যান্ডস আপ করাইছিলাম, কিন্তু আমি সামনে তাকিয়েছিলাম। এবং পাশের বাড়ির 2 জন কেয়ারটেকার আমার অতি পরিচিত, তাদেরকে ডেকে ছবি তুলতে বলি। তারা একজন কেয়ারটেকারকে গুম করে, জোর করে উঠায় না গাড়িতে। আরো জন কেয়ারটেকার ভয়ে পিছনে চলে আসলে আমি একটু একটু মানে ভেবে চাকা খেই, কি ব্যাপারটা কি হলো। পিছনে যে একটা মাইক্রোবাস ছিল আমার খেয়াল ছিল না। এই সময় এসে পিছনে পার্টি এসে আমাকে লাথি মারে সজোরে। আমি কিছুক্ষণের জন্য জ্ঞান হারাই, কয়েক সেকেন্ড। তো সামনে যারা ছিল, যাদেরকে আমি অস্ত্রের মাধ্যমে হ্যান্ডস আপ করাইছিলাম, তারা দৌড়ে গাড়িতে উঠে মাইক্রোবাসে। আর পিছনের লোকরা, তারা জানতো না আমার হাতে অস্ত্র আছে। তখন আমি ওয়ালের পাশে অস্ত্রটা ফেলে দিই। সেই অস্ত্র পুলিশ আসে রাতেবেলা, সিজার লিস্ট করে, যেটা পরে আমি জানতে পারি। তারপর ওই যে ছেলেটাকে নিয়ে যায়, তাকে মারধর করে ক্যান্টনমেন্টে প্রবেশ পথে মাটি কাটাতে ফেলে দেয়। এটা নিয়ে এখানে প্রচন্ড উচ্চবাক্য হয়, এবং ডিউচেস পরিষদের প্রেসিডেন্ট একটা ডিউ লেটার লেখেন মাননীয় সেনাপ্রধান জেনারেল আজিজের কাছে। যা হোক, আমি যেখানে ছিলাম সেটা ডিজিএফআই এর 14 তলা বিল্ডিং এর ঠিক দক্ষিণ পাশে, ওয়াল ঘেরা একটা জায়গা, মাঠ। আগে এটা ওদিক দিয়ে আমরা যাওয়া আসা করতাম ম্যাচ বিতে, ঠিক ম্যাচ বি এবং 14 তলা বিল্ডিং এর মাঝখান জায়গাটা। এবং তার পাশে হলো ডিজিএফআই মসজিদ, তার পাশে হলো এমইএস মসজিদ, পিছনে হলো এমটি শেড। আরো পরিষ্কার করে বলি, কচুক্ষেত বাজার থেকে যদি সোজা দক্ষিণ দিকে যান,
হাইটেক হসপিটালের দিকে প্রথম যে গেটটা পরে 14 তলা বিল্ডিং এর পরে বাম পাশে প্রথম গেটটা, সেই গেটটাই হলো মূলত এই বন্দীদেরকে নিয়ে আসার জন্য বা ফেরত দেওয়ার জন্য ওই গেটটা ব্যবহার করা হয়। আর যারা ভিতরে ডিউটি করে তার ভিতরে দিয়ে পকেট গেট দিয়ে বের হয়। আচ্ছা আচ্ছা, আপনাকে যখন ওই বিল্ডিং এ রাখা হয়েছিল, আমরা আমরা সম্প্রতি একটা চ্যানেলে কিছু অনুসন্ধানমূলক একটা প্রতিবেদন দেখছি এবং সেখানে আপনারও কিছু বক্তব্য ছিল। সেই ঘরটার নাম দেওয়া হয়েছিল আয়নাঘর। তো সেখানে সেখানে কি আপনি পুরোটা সময় ছিলেন? এবং দ্বিতীয় দফা আপনি যখন গুম হলেন তখন সেখানে আপনি কতদিন ছিলেন? ভাই আমি সমগ্র সময় 1 বছর 6 মাস 14 দিন ওইখানে ছিলাম, এবং আমাকে ওই ফ্যানের কাছে রাখা হয়েছিল, বড় বড় একজস্ট ফ্যান। আমি কানে খুব ভালো শুনি না, আমার কানে সমস্যা হয়ে গেছে এই প্রচন্ড শব্দের জন্য। বাট বড় কথা যেটা, আমি সেনাবাহিনীতে ছিলাম, সততায় ছিলাম, সেনাবাহিনীকে বিশ্বাস করতাম, ভালোবাসতাম। আমার মনে করতাম সেনাবাহিনী সবাই জানে আমি নির্দোষ, একসময় তার ভুল বুঝবে। আমাকে 1 বছর 6 মাস 14 দিন পর ছেড়ে যখন দেয়, তখন কথা ছিল 6 মাসের মধ্যে আমার পেনশনের সম্মান ফিরিয়ে দিবে, এবং আমার স্ত্রীকেও তারা বলে। কিন্তু 6 মাস যায়, 9 মাস যায়, কোনো খবর নাই। আমার মিসেস সেনাপ্রধানকে একখানা বেশ কয়েকবার SMS করে, সেনাপ্রধান একটা SMS উত্তর দেয়, আমার কাছে সেই ডকুমেন্ট আছে, যে আমাকে ফেরত দিতে অনেক কষ্ট হয়েছে। অর্থাৎ সেনাপ্রধানও নিরুপায়। তারপরে আমি ধৈর্য ধরে ছিলাম, অত পাবো, নতুন সেনাপ্রধান আসলেন, আমি আবেদন করলাম পেনশনের জন্য, আমাকে PNG। আমি হলাম গুম। গুম থাকতে, শুনতে পাচ্ছেন, আমি ছিলাম গুম। গুম থাকতে অফিসার কিভাবে গুম থাকতে অফিসার কিভাবে PMG হয়? যা হোক, সেটা অন্য বিষয়। তারপর আমার আস্থা ছিল, একটা সেনাবাহিনী একটা দেশের মেরুদণ্ড, ডিজিএফআই একটা প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান। দুটি কয়েক অসৎ অফিসারের জন্য ডিজিএফআই কে বদনাম করা যায় না, তারা ভুল বুঝবে। কিন্তু দেখেন, গত 9 জুন কুইকলি ব্লিস শিয়াব চৌধুরীর একটা পত্রিকা, সেখানে আমাকে আবার জঙ্গি বলে একটা ফিচার ছাপায়। আমার তখন মাথা গরম হয়ে যায়। ধৈর্যের একটা সীমা আছে, এই সীমা এইভাবে লঙ্ঘন করলে আর সহ্য করা যায় না। আমি রাস্তা থেকে উঠে আসি নাই, বা আমি এতটা ভীতু না। আল্লাহ আমাকে যথেষ্ট সাহস দিছে। বাংলা সেনাবাহিনীতে সর্বাধিক খেতাব আমার, সর্বাধিক যুদ্ধ আমার, সর্বাধিক অস্ত্র উদ্ধার আমার। আমি বুক ফুলে চলার মতো সাহস আমার রাখি। কিন্তু এতটা নিচে নামতে যদি তারা পারে, আমাকে আবার পুনরায় জঙ্গি মানে একটা ফিচার ছাপানো হয় উইথ দি ব্লিস্ট। তারপর আপনি নিজেই বললেন 10 জন লোকের নাম বের করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যাদের সম্বন্ধে লেখা হচ্ছে, ওই 10 জনের মধ্যে 6 নম্বর সিরিয়াল আমার। জি, কিন্তু তাদের এই প্রতিবেদনে আপনার পরিচয় গোপন রাখা হয়েছে। আপনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল, সেই র্যাঙ্কটাও পর্যন্ত সেখানে গোপন রাখা হয়েছে, শুধু আপনার নাম এবং আপনার বাসার অ্যাড্রেসটা তারা ব্যবহার করছে। তা আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি, মূলত আপনি যখন ওই কচুক্ষেতের 14 তলা বিল্ডিং এ ছিলেন, সেই সময় কি আপনার উপর কোনো নির্যাতন করা হয়েছিল কিনা, মানে শারীরিক ভাবে, এবং আপনাকে আটকে রাখার তাদের মূল উদ্দেশ্যটা কি ছিল? ভাই, আমার অনেক ফলোয়ার আছে, আমার সততা, নৈতিকতা এবং ওই যুদ্ধ বিদ্যার জন্য, সাফল্যের জন্য। এখন আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কতটা নিচে নামতে পারলে মনে করেন, ওই 10 জনের নামের মধ্যে 6 জনের আমার নাম দেখাইছে, সেখানে লেখছে আমি সরকারের সাথে মানে আপোষ না হলে আমি কিভাবে কম্প্রোমাইজ করলাম, যে আমি স্বইচ্ছায় গুম হয়েছি। এখন শুনলে ভালো লাগতেছে সেনাবাহিনীর, যে আমি স্বইচ্ছায় গুম হই নাই, এটা প্রয়োজন ছিল তাদের জানা। বেশি 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 সীমা লঙ্ঘন করলে যা হয়, আজকে তাই বহিঃপ্রকাশ। আমাকে প্রথম যেদিন ধরে নিয়ে যায়, সেদিন আমাকে এই নিম্ন শ্রেণীর সৈনিক, বা হইতে পারে সৈনিক, বাট আমার ধারণা সৈনিক না, বেসামরিক লোক সহ কিছু অফিসার মিলে আমাকে গুম করে। আমাকে চরম ভাবে মারধর করা হয়, চরম ভাবে। এটা লজ্জা, আমার পরিবার জানে না, বলতে পারি লজ্জায় যা তারা করছে। সাধারণ একটা জিনিস নিয়ে জিজ্ঞাসাবাদ করে, সেটা তাদের মূল উদ্দেশ্য ছিল না। ভাই, মূল উদ্দেশ্য সমস্যা হলো, মূল উদ্দেশ্য হলো যে প্রথমবার গুমের যে কারণে আমাকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে আমি রাষ্ট্রের ভিতরে কোনো একটা উশৃঙ্খলতা কাজ করছি, যার জন্য আমাকে গুম করা হয়েছে। কিন্তু ঘটনাটা সেটা না। ঘটনা ছিল আমার কাজের মেয়ে, সে প্রেম করতো নাইকিংছড়ি, অর্থাৎ
পার্বত্য এলাকায় আমি সে কথা বলতো সিটি সেল দিয়ে, যার আমি কিছুই জানতাম না। আমি গুমর 2 দিন আগে সে মেয়ে বাড়িতে যাই, আমার মিস্ত্রির সাথে কথাবার্তা বলতো। তখন তারা 7 দিন পর বুঝতে পারে যে ভুল হয়ে গেছে। তো জোর করে যেমন করে হোক আমাকে আটকাইতে হবে। আমি জানি শিওর মাননীয় প্রধানমন্ত্রী এখনো জানেন না যে আমি ওখানে নিরাপদ ছিলাম। এবং তারা ওই ধামা চাপা দেওয়ার জন্য যে একটা উচ্চপদস্থ ডিজিএফআই এবং র্যাব মিলে এমন একটা তথ্য বাইর করে যে আমি গুম করব, আমি এটা উচ্ছৃঙ্খল আচরণ করব বা কু করব। তো আমার মিসেস সেনাপ্রধানের মিসের সাথে বেশ একবার কথা বলেছিলেন, উনি আকার ইঙ্গিতে যা বলছেন তার মিনিংটা দ্বারা আমি কু করতে যাচ্ছিলাম, তাই আমাকে গুম করা হয়েছে। ধরলাম আমি কু করতে যাচ্ছিলাম, কিন্তু আপনি গুম করার ক্ষমতা কি আপনি রাখেন? না। আলটিমেটলি কি দাঁড়াইলো? আপনি গুম না করে যে আমি জিজ্ঞেস করতেন কোন জিনিসটা বাড়িত। এখন লজ্জার ব্যাপার, ডিজিএফআই এর মতো একটা এত উচ্চ লেভেলের একটা গোয়েন্দা সংস্থা, সে যে কাদের মেয়ের প্রেম কাহিনী নিয়ে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে একটা কাহিনী রটাইলো, দেখি সেনাবাহিনী কতখানি উপকার হলো আমি জানি না। আবার দেখেন এই 10 জনের মধ্যে 6 জনের নাম দিয়ে আমার চরিত্র হরণ করতেছে। এখন যে আমি সব বলতেছি কতখানি সম্মান বাড়লো না কমলো আমি জানি না। এই দ্বিতীয় গুম করে এখন কি হলো? আমি তো অস্ত্র ছিল হাতে, গুলি করতে পারতাম। বাচ্চা বাচ্চা ছেলে, কিভাবে গুলি করি? হয়তো আমার সৈনিক অফিসার কিভাবে গুলি করে, এই কারণে আমি গুলি করি নাই। বাট প্রমাণিত সাক্ষী সব আছে। আর আমি নিজে যেহেতু মিলিটারি পুলিশে ছিলাম, আমার বাসা ছিল কচু খেতে, ওই এলাকা সম্পূর্ণ আমি চিনি। না আপনি এবং যেটা আমি বললেন যে হাসিনুর ভাই, আপনি যেটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে আপনার সম্পর্কে, বা আপনি ক্লু করতেছেন সেটা বলা হয়েছে, কিন্তু জেনারেল আজিজের বক্তব্য থেকে তো আমরা সেটা জানি, উনার যে ফোন কনভারসেশন প্রকাশিত হয়েছিল কর্নেল শহীদের সাথে, আপনি নিশ্চয়ই সেটাও জানেন। সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে তারেক সিদ্দিকী এই সমস্ত কাজগুলি করেন ব্রিগেডিয়ার জিয়াউল হাসানকে দিয়ে, এবং সব কিছুতেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি ক্রমেই তিনি এই বিষয়গুলি করে থাকেন। তো সেখানে তো আপনি ডিজিএফআই কে বা আপনার সেনাবাহিনীকে আপনি দোষারোপ করতে পারেন না, কারণ আপনাকে গুম করার নির্দেশটা তো সর্বোচ্চ জায়গা থেকেই এসেছে। ভাই, আপনাকে যদি সর্বোচ্চ দেখা থেকে বলা হয় আপনি পরিবারকে হত্যা করেন, আপনি করবেন? আপনার তো জ্ঞান বুদ্ধি থাকবে কোনটা লফুল অর্ডার কোনটা আনলফুল অর্ডার। ওনারা কি শিখছেন এতদিনে? আনলফুল অর্ডার মানতে পারবেন না আপনি? যে প্রধানমন্ত্রী কেন, ওটা যদি আমাদের বাইরের প্রশাসনও বলে আপনি আনলফুল অর্ডার মানবেন না, আপনি একজন লোকের অ্যাবডাকশন কিভাবে করবেন? আপনি কেন আমি তো 1 বছর 6 মাস ছিলাম ব্রিগেডিয়ার আর্মি, আজকে 6 বছরের অধিক সময় ওখানে। আপনার লজ্জার ব্যাপার বলতে, আমি একা না, ওখানে 26টা রুম ছিল, 26টা রুমে 26 জনই লোক ছিল। জি, আমি ওই প্রসঙ্গেই আসতেছি, ওই প্রসঙ্গেই আমি আপনাকে প্রশ্ন করতেই চাচ্ছি। আপনি যে এই দীর্ঘদিন সেখানে ছিলেন, সেখানে আপনি বলছেন যে আপনি ব্রিগেডিয়ার আজমিকে দেখছেন, তো উনি কি আপনার পাশাপাশি রুমে ছিল, বা উনি যে সেখানে আছে আপনার সাথে কোনো কথা হয়েছে ওনার? ভাই আমি একটু বুঝাই বলি, পুরনো রুম যেটা আমি চিনতাম ওটা ছিল 16টা রুম। ওটা হলো উচ্চতা 18 তালা, 18 ফিটের মতো। ওখানে একটা একজস্ট ফ্যান থাকে। আর নতুন করে বানানো হয় 10টা রুম। 10টা রুমের প্রতি 5টা রুমের জন্য একটা বাথরুম। শুরুটা হয়েছে বাথরুম দিয়ে। আমাদের নতুন কমপ্লেক্সে বাথরুমের মধ্যে একটা বাথরুমে লো কমোডো আছে, হাই কমোডো আছে। যারা আমরা একটু অসুস্থ বা বয়স্ক তারা হাই কমোড ব্যবহার করে। ওই 16 রুমের থেকে ব্রিগেডিয়ার আর্মিকে নিয়ে এসেছিল এই হাই কমোড ব্যবহার করার জন্য। তো 16 রুমের কমপ্লেক্সে কোনো হাই কমোড নাই। হাই কমোড আছে এই নতুন কমপ্লেক্সে। দুইটা কমপ্লেক্সের পার্থক্য 5 গজ ম্যাক্সিমাম। বাট কেউ কারো দেখা যায় না, চিৎকার শোনা যায়, কান্নাকাটি শোনা যায়, এইটুকুই। ওনাকে যখন বাথরুমে নিয়ে আসে সকালবেলা ফজরের নামাজের আগে, আমিও তখন যাই। আমাকে নিয়ে যাওয়ার সময় এটা ক্রসিং, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, আমি দেখে ফেলি। ওনার চোখ বাঁধতে ছিল, তার বাথরুম করার শেষে তখন আমাকে নিয়ে আসে। আমার চোখ খোলা রাখতো, আমার চোখে ইনফেকশন ছিল, আমি একটু চোখ দেখতে পারতাম। আমি ব্রিগেডিয়ার আর্মি আমার অতি পরিচিত, আমি চিনে ফেলি। পরবর্তী সময় আমার উৎসাহ জাগে এই জায়গাটা কোথায়। তখন তারাই আমাকে ক্যামেরা ঠিক করার জন্য পুরনো কমপ্লেক্সে নিয়ে যায়, রাখে কয়েক ঘন্টার জন্য। তখন তো আমি পরিষ্কার হয়ে যেটা আমাদের সেই জায়গা। তারপর আমি উৎসাহ নিয়ে আমার বাথরুমের হাই কমান্ড উপরে থেকে দাঁড়িয়ে আমি একজস্ট দিয়ে আমি পুরোটা দেখে ফেলি, পুরনো কমপ্লেক্স, যেটা ক্লিয়ার টু মি, পরিষ্কার।
এবং এটা আমরা চিনতাম, জানা আমার সব সেনাবাহিনী অফিসাররা জানে এইখানে গুম ধরে রাখা হয়। এটা অতি পরিচিত জায়গা। আমাদের ওবায়দুল কাদের সাহেব আছেন আওয়ামী লীগের, শেখ সেলিম সাহেব আছেন, তারেক রহমান সাহেব আছেন, ওনাদেরকে এখানেই নেওয়া হয়েছিল এই 16 রুমের মধ্যে। আমাকে স্টেশন জায়গায় রাখা হয়েছিল। ওইটা হয়তো আরো স্টেশন করতে পারে, প্রথম দিকে খোলা ছিল, এখন কিন্তু সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছে। জি, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে আপনি যখন সার্ভিসে ছিলেন তখন যখন রাজনীতিবিদ বা বেসামরিক লোকদেরকে যখন গুম করা হতো এবং সেখানে নিয়ে রাখা হতো, সেটা নিয়ে আপনাদের বাহিনীর মধ্যে কোনো প্রতিবাদ হতো না, কোনো কথা হতো না যে এই সরকার অন্যায় কাজগুলি করতেছে বা অন্যায় কমান্ডিং করতেছে? যেটা আপনি বললেন যে সরকার কমান্ড দিলেই যে পরিবারের লোককে হেনস্থা করতে হবে বা একজনকে মারতে হবে, সেটা কেমন কথা? তো আপনারা কি এগুলি নিয়ে কোনো প্রতিবাদ করেননি, নিজেদের মধ্যে আলোচনা করেননি? দেখুন, আমি র্যাবে ছিলাম প্রায় 3.5 বছর। বাবরের সাথে পরিষ্কার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, যে কাকে কি করতে হবে সিদ্ধান্ত কমান্ডিং অফিসার নেবে, বাবর না। বাবর উনি বলতেন যে আমি অনুরোধ করবো, জায়গায় তো আপনার। আমি যদি এখানে আপনাকে থামিয়ে দিই, আপনি যেহেতু বাবরের প্রসঙ্গটা নিয়ে আসছেন, আমি আপনার সাথে আমার ফোনে কথা বলার সময় আমি আপনাকে বলছিলাম যে আপনি যখন রাজশাহী ছিলেন রেবে, তখন থেকে আমি আপনাকে জানতাম, আমি আপনাকে এই ক্লুটা দিয়েছিলাম। আমার কাছে একটা তথ্য আছে, আপনি কিন্তু সেই বাবর সাহেবের অনেক আদেশ কিন্তু আপনি পালন করছেন। আমি রাজশাহীতে 5 মাস ছিলাম। রাজশাহীতে আপনি জেএমবি উত্থানের আগে আপনি মনে রাখবেন, সরবরাহের জন্যই মূলত র্যাবটাকে সৃষ্টি করা হয়, যে সরবরাহ নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। আজকে রাতে এখানে ঘুমায়, কালকে ওইখানে ঘুমায়। র্যাব এখানে সরবরাহকে নিয়ন্ত্রণ করা যে মূলত যায়, এবং দলীয় সন্ত্রাসের জন্য যায়। কিন্তু আমরা ওইটুকুর মধ্যে সরবরাহের মধ্যে লিমিটেড ছিলাম। পরে যখন জেএমবি আসে, তখন আমি রাজশাহীতে ছিলাম, তখন আমাকে হিলটাসে নিয়ে আসা হয়। আবার আমি পার্বত্য চট্টগ্রামে চলে আসি। ওখানে রাজশাহীতে ছিলাম মনে হয় 5 মাস। এই সমগ্র সময় আপনারা কেউ বলতে পারবেন না আমি বা ওই সময় সেনাবাহিনী অফিস যারা র্যাবে ছিলেন রাজনৈতিক কাকে হত্যা করছে। আমাদের প্রথম যদি কেউ মেরে থাকে, সেটা হলো পিচ্চি হান্নান এবং ডেভিড, বিএনপি শীর্ষ সন্ত্রাসী। একদম পরিষ্কার ছিল এসব ব্যাপারে, কোনো ছাড় দেওয়া হবে না। কাকে যদি মারতে একান্ত হয়, কারণ মারা যাচ্ছে না, আইনের মাধ্যমে মারা যাচ্ছে ডেভিড। হ্যাঁ, এটা বিএনপি এই দুইটাকে মেরে শিক্ষা দিছে, তোমরা সবাই সোজা হয়ে যাও, র্যাব তোমাদের কাউকে ছাড়বে না। না, সেটা ঠিক আছে। দুর্গম এলাকা, দুর্গম। আমার কথা হলো, আপনি যখন রাজশাহীতে ছিলেন তখন কি বিশেষ ওয়্যারলেসে আপনার সাথে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের যোগাযোগ ছিল না? বাবরের সাথে সব কমান্ডিং অফিসারের সাথে যোগাযোগ ছিল, বাট কাউকে মারতে বাবা বলবে, আমি সেই কথা বলি আপনাকে। আমি চিটাগাং থাকার সময় বাবর আমাকে বলেছিলেন, আনোয়ারা চেয়ারম্যান ছিল বকুল চেয়ারম্যান, তাকে মারতে বলা হয়েছিল। তার অসংখ্য হত্যা মামলা আসামি, বকুলকে ধরে নিয়ে আসা হয়। আমি পুলিশ অফিসার বললাম তাড়াতাড়ি চেক আপ করো, তার নামে কটা হত্যা মামলা আছে। দেখা গেল যে তার নামে 60টা হত্যা মামলা আছে। আমি বকুলকে জিজ্ঞেস করলাম, বকুল ভাই আপনি সত্য কথা বলো। বকুল বলে একটা হত্যা মামলা আমি জড়িত না। চেক ব্যাক করা হইলো, বকুল আসলে কোথাও জড়িত না। এটা আমাদের ওইখানকার লোকাল এমপি সরোয়ার নিজাম, উনি উদ্দেশ্যপ্রণীত ভাবে এই লোকটার নামটাকে প্লেসকে বাবরকে দেওয়া হয়েছে। রাত 2টার সময় বাবরকে বলি, ভাই আমি তো স্যার মারা যাচ্ছে না, এতো ঘটনা সত্য না মিথ্যা বলছেন। বাবর আমাকে পরিষ্কার বলে দিছে, কাকে কি করতে হবে এটা আপনার ব্যাপার, নিরীহ লোককে মারবেন না, আল্লাহর কাছে আপনি জবাবদিহি করবেন। আপনি যদি সন্দেহ থাকে বাবুল চেয়ারম্যান এখনো জীবিত, আনোয়ারা চট্টগ্রামের চেক আপ করেন। আমরা কোনো নিরীহ বা রাজনীতিবিদকে হত্যা করি নাই, বা হত্যা করার প্রশ্ন আসে না। প্রচলিত নিয়মের মধ্যেই অ্যারেস্ট করা হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে আমার জানা, সেটা হচ্ছে 14 তলা ভবনের সেই আয়নাগর, যেটা আয়নাগর আপনারা আয়নাগর বলি চিনেন, বা যেটা আপনি কিছুদিন আগেই বলছেন, 2-3 দিন আগে, সেই ঘরের কি তখন দায়িত্বে ছিলেন তৎকালীন ব্রিগেডিয়ার সাইফুল আবেদিন, বা ডিজিএফআই যে চিফ ছিলেন, তিনি কি সেই ভবনের দায়িত্বে ছিলেন? ভাই ওনার ডিজিএফআই 14 তলা বিল্ডিং এর পিছনের অংশটা ডিজিএফআই এর অংশ। ওখানে ডিজিএফআই এর লোকরাই দায়িত্ববাদ, ওখানে দায়িত্বে থাকে একজন ওয়ারেন্ট অফিসার, যাকে সুপারভাইজার বলা হয়। আর বাকি ম্যাক্সিমাম সদস্যই হলো গিয়ে বেসামরিক। 2 জন লোক থাকে ডিউটি করে ওই 10টা কমপ্লেক্স দেখার জন্য, 2 জন থাকে 16টা কমপ্লেক্সের সেল দেখার জন্য, আর 2 জন থাকে ক্যামেরা মনিটর চেক আপ করার জন্য, একজন থাকে গেটটা আবার ডিজিটাল লক।
এগুলি আপনি বলতে পারেন, আপনি কেমনে জানলেন? ওরাই বলে দিয়েছে সব। ওখানে যারা বেসামরিক ব্যক্তি তাদের কাছে পরীক্ষা করা খুবই সহজ, এবং অল্পতেই তারা বলে দিচ্ছে এইসব তথ্য। পরে আমি চেক আপ করি, সব ঠিকই আছে, কোনো রকম মিথ্যা না, ঘটনা এরকমই, কোনো অসঙ্গতিপূর্ণ কিছু না, এটা ম্যাচ পিসের সাথে জড়িত। আমাদের কাছে আরো একটা তথ্য আছে যে ওই ভবনে ভারতের গোয়েন্দা সংস্থার একটি অফিস আছে, এটা কতটুকু সত্য? এটা বড় দুঃখজনক যদি হয়ে থাকে, আমি মনে করেন বিশ্বাস করি না। ডিজিএফআই এত নিচে নামার দরকার নাই ওইখানে। আর ভারতের রয়ের ওইখানে অফিস করার কি দরকার বলেন? বাংলাদেশের সমগ্র বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, কত জায়গা আছে, আশেপাশে থাকতে পারে। ওই বিল্ডিং যদি থাকে তাহলে এই ডিজিএফআই আমাদের দরকারই নেই। না, এই বিষয়ে এই অভিযোগটা কি আপনি স্বীকার করছেন বা অস্বীকার করছেন? আপনি কি করতে মানে কি করছেন? না, আমি এটা অস্বীকার করবো, কি কারণে? হ্যাঁ, আলোচনা, কনফারেন্স, মিটিং হতে পারে, পরে ওইখানে একটা বিল্ডিং এর ভিতরে তাদের অবস্থান দিবে যেখানে সাধারণ অফিসাররা ঢুকতে পারে না, ওই বিল্ডিং এ থাকার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না ব্যক্তিগত ভাবে। যে আরেকটা প্রশ্ন করি, যেটা আপনার উত্তর থেকে আপনি বলছেন যে বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস আছে, তার মানে কি বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস এর ডিজিএফ ভারতের গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করে? দেখেন, গার্মেন্ট ও কখনো দেখবেন অস্থির হয়, কখনো ঠান্ডা হয়। বিশাল একটা শ্রমিক, তাকে ব্যবহার করা যায়। এখন গার্মেন্ট শ্রমিকটাই সবচেয়ে সহজ, যেখানে গোয়েন্দারা বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে থাকতে পারে এবং থাকা সম্ভব। আর বাংলাদেশের প্রচুর ভারতীয় সদস্য উচ্চপদস্থ যারা গার্মেন্টসে চাকরি করে, এবং এদের আমি যতটুকু জানি এখানটাই তাদের উপযুক্ত স্থান, যাদের সেফ হাউস, জবের কাভারে তারা এইসব অপকর্ম করে থাকে। সরি, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি যখন সার্ভিসে ছিলেন তখন থেকে 2011-12 দিকে একটা জিনিস আমরা লক্ষ্য করছি এবং পত্রিকা আমরা একটা প্রতিবেদন দেখছি, ঢাকা বিমানবন্দর থেকে একজন লোককে ভারতের গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে গেছে, এবং ওই সময় থেকে বলা হয়েছে যে ঢাকা বিমানবন্দরে, যেটা যে আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, পরবর্তীতে নাম পরিবর্তন করে এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছে, সেখানে ভারতের গোয়েন্দা সংস্থা কাজ করে। এটা কি আপনি জানেন বা এটা সম্বন্ধে কিছু বলবেন? আচ্ছা ভাই, আমার বলেন, যখন বাংলাদেশের সেনাবাহিনী তার সাথে আপোষে চলে যায়, আমাকে বলা হয়েছিল 111 সময় 8 সালে যে ভারতের গোয়েন্দা সংস্থার সাথে কাজ করার জন্য আমি নাম পরিষ্কার করে দিলাম, আমি রাজি হই নাই। আমাকে কোটি কোটি টাকা অফার করা হয়েছে, আমি রাজি হই নাই। আজকে দুর্ভোগ সেই কারণে, অন্য কোনো কারণে না। কারণ আমি ওই সময় 7 সিস্টার ইনসার্জেন্সি গুলো দেখতাম, যেহেতু হিলটাস দেখতাম, যাতে তারা অস্ত্র বিক্রি না করে শান্তি বাহিনীর কাছে, যারা তাই অস্ত্র না আনতে পারে। আমার সময়কালে হয় নাই, বাট 111 সময় আমাকে 8 সালে আমাকে বাধ্য করা হয়েছিল করার জন্য, আমি রাজি হই নাই। আমাকে তৎকালীন 8 সালের শেষেই আমাকে পোস্টিং করে দেওয়া হয় ময়মনসিংহে। আমি ময়মনসিংহে চলে আসি। আর আপনি যে এয়ারপোর্টের কথা বললেন, অস্বাভাবিক কিছু না, আমরাই তো মানুষ, ভারতীয় বাঙালি, কে কার পক্ষে কাজ করে এটা তো কোনো মানে সুবিধাজনক। আর আপনি দেখবেন বাংলাদেশের পুলিশে অনেক লোক নিচে, ঠিকানা মেলে না। এই লোকগুলি কারা? কিছুদিন আগে দেখলাম আর কি আমি প্রতিবেদন। ধন্যবাদ আপনাকে। হতে পারে, অস্বাভাবিক কিছু না। জি, আমরা অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে। আমি আপনাকে দুইটা প্রশ্ন করে অনুষ্ঠান শেষ করব। একটা হচ্ছে, আপনি তাইলে বলতে চাচ্ছেন যে বাংলাদেশের যে সীমান্ত এলাকায় বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের যে অবস্থাটা, সেখানে ভারতীয় বাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে বা আইন শৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে সেখানে অস্ত্র সরবরাহ করছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এটা কি আপনি? এটা তো ভাই না না, এটা তো অস্ত্র যা দেওয়ার, ভারত তো বঙ্গবন্ধু থাকতেই শান্তি বাহিনী সৃষ্টি করছে। এই শান্তি বাহিনীর জন্য আমাদের তো অসংখ্য অফিসার মারা গেছে, পুলিশের একজন এসপি মারা গেছে, আমাদের অনেক অফিসার মারা গেছে, অনেক সৈন্য মারা গেছে। আমি নিজে 14 বার ম্যালেরিয়া সাফার করছে। প্রচুর সংঘর্ষ ভারতের মানে অবস্থারত শান্তি বাহিনীর সাথে হয়েছে, সেটা অস্বীকার করার কিছু নাই। আমাদের ওই জায়গাটাকে তারা নিজেদের চাবি, ভারতের যে দল মানে প্রীতিরূপ সারেন্ডার করেছিল 84 সালে, তার মূল নেতাগুলি এখন ভারতে, তারা বাংলাদেশে ফেরত আসে নাই বা আসতে দেওয়া হয় নাই। তা আমি আপনার মাধ্যমে এই কথাই বলবো যে এটা আমাদের দেশ, আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা কাজ করে খাই, দুইটা হাত আছে, দুইটা পা আছে। আমরা আমাদের পণ্য ব্যবহার করব, আমাদের কৃষক হাসবে, আমরা ভারতীয় পণ্য বর্জন করব। আমাদের যেদিন কৃষক হাসবে, যেদিন আমি বুক ফুলে চলতে পারবো, আমার মনে হয়
দেশ তখনই স্বাধীন। জনগণ যারা খুশি তাই ভোট দেবে, এই অধিকারটা আমাদের ফিরে দেওয়া উচিত। আর আমি মনে করব, আমি শুধু আপনার মাধ্যমে সবাইকে বলবো, অল হিউম্যান rights organization and human body, whoever he is, please rescue all those people that were abducted and kept behind the DG5 cell that is called Ainaghar. They should be immediately released. আমি মারা যাই অসুবিধা নাই, বাট আমার যে কজন বন্দী আছে তাদের ফিরে আসে, আমি কৃতজ্ঞ থাকবো। জি, ধন্যবাদ আপনাকে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি কিভাবে মুক্তি পেলেন সেই বন্দির দোষার থেকে? আপনার সাথে কি সরকারের বা বাহিনীর কোনো চুক্তি হয়েছিল? আমার শেষ প্রশ্ন এটা। ভাই, এটা হোলি কোরআন, আমি এটা শপথ করে বলছি, আমি কোনো আপোষ করে আসি নাই। আমাকে প্রায় 7 দিন যাবত বলা হচ্ছিল আপনাকে ছেড়ে দিতে চাই। আমি তোমাদের ব্যাপার, তোমরা ছাড়বে, আমি তোমাদের রিকোয়েস্ট করবো না। আমি জানি, আমি এটাও জানতাম যদি আমি বলি হ্যাঁ রাজি, তখন আমাকে কত কিছু পেপারে সিগনেচার করাইতো, ব্ল্যাঙ্ক পেপারে। আগে করাইছিল আমাকে AIC তে, এবারও তাই করবে। আমি রাজি হই নাই। আপনারা তো বিশ্বাস করবেন না, এটাই সত্য, আমি মিথ্যা বলি না। এবং আমার হোলি কোরআন ধরে বলার পরেও আপনার বিশ্বাস করা উচিত। তারপর তারা আমাকে ব্ল্যাকমেল করে যে আমার মেয়ে বিয়াট হয়ে যা প্রস্তুত, আমি গেলে মেয়েকে ছেড়ে দেবে, মিথ্যা কথা বলে আমাকে রাজি করায়। এবং কথা একটাই শর্ত দেয়, 6 মাস আমি DG5 নাম বলবো না। আর কোনো শর্ত ছিল না। আমি 6 মাস তাদের কথা মতো কোনো কথা বলি নাই, 9 মাস কিছু বলি নাই। তারপরে আমি 1 বছর গেলে আমি আবেদন করি নতুন সেনাপ্রধানের কাছে পেনশনের জন্য। পেনশন উনি দেন নাই। উনি ভালো করে জানেন আমি নির্দোষ। সকল দোষ যদি কারো থাকে, সেটা একমাত্র দোষী ব্যক্তি হলো জেনারেল তারেক সিদ্দিকী। এই সেনাবাহিনীটা ধ্বংস করার জন্য সেই দায়ী। উনি মাননীয় প্রধানমন্ত্রীর সরলতার সুযোগ নিয়ে এই সেনাবাহিনীকে ধ্বংস করছেন এবং দেশটাকে লাঞ্ছিত কলঙ্কিত করছেন। আজকে আমরা দেশ সেনশন। আমি তো র্যাবে ছিলাম, কখনো এই প্রশ্ন আসে নাই। র্যাব কি ইচ্ছে করে কাউকে কিডন্যাপ করতে পারে না যদি কেউ আদেশ না দেয়। সে আদেশদাতা কি, তাকে সেনশন দেওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রী কঠোর হওয়া উচিত এই ব্যাপারে। সে এখন অপমানিত হচ্ছেন, তাকে ব্ল্যাকমেল করা হয়েছে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী ব্ল্যাকমেল করা হয়েছে। উনি এতটা নেওয়ার কথা না। জনগণের ভোটে নির্বাচন, ভেরি গুড, আবার নির্বাচন হবে, কেউ আসবে কেউ যাবে, কিন্তু উনার সরলতার সুযোগ নিয়ে তারেক সিদ্দিকী এই অপমান কাজ করবে, আর এটা গ্রহণযোগ্য না। আমি এখন অনুরোধ করবো আপনার মাধ্যমে, আমি ধন্যবাদ না, আমি এখন আপনার মাধ্যমে অনুরোধ করতে চাচ্ছি, যে কজন লোক আয়নাঘরে আছে তাদের মুক্তি দিন। জনগণ ঘিরে ধরলে অল্প একটু জায়গা, 500 লোক যথেষ্ট। রক্তের প্রয়োজন নাই, ছিনিয়ে নিয়ে আসবে, সেই পরিস্থিতি সৃষ্টি করবেন না। অন্যকে বলবো ছেড়ে দিন। আমি ধরে নিয়েছি মেরে ফেলবেন, প্রস্তুত আলহামদুলিল্লাহ, বাট ওই বাকি লোকগুলি ফিরে আসতে হবে। বাট অপমান সেনাবাহিনীর হবে, আর কারো না। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি বলছেন যে তারেক সিদ্দিকী সেটা করতেছে, কিন্তু আমরা যতটুকুই জানি, আপনি যে সেনাপ্রধানের রেফারেন্স দিলেন, যার কাছে আপনি পেনশনের আবেদন করছিলেন, সেই জেনারেল তারেক সিদ্দিকী বা আজিজ তো বলেই দিচ্ছেন যে সবকিছুই তো মাননীয় প্রধানমন্ত্রীর ইশারায় তারেক সিদ্দিকী করতেছেন। আপনি আবার বলতেন যে আপনার বাহিনী, আপনার পরিবারের সদস্য সেনাবাহিনী হচ্ছে, আপনি সেনাবাহিনীর একজন সদস্য, একজন কর্মকর্তা ছিলেন, সবাই আপনারা একই পরিবারে। যদি তারেক সিদ্দিকী অবৈধ আদেশ দেন বা প্রাইম মিনিস্টার অবৈধ আদেশ দেন, সেটা সেনাবাহিনীর কর্মকর্তা বলেন আর র্যাবের কর্মকর্তা বলেন বা পুলিশ বলেন, তারা সেই অর্ডারটা কেন ক্যারি করবে বা ফলো করবে, সেটা একটা প্রশ্ন থেকেই যায়। এটা আসলে কোনো ব্যাখ্যাও তো আপনি দেননি এখনো, বা দিবেন এইটার ব্যাখ্যা, কেন তারা সেই আদেশটা ক্যারি করবে? আমি একটু বলি ভাই, এই অপকর্মগুলি জেনারেল আজিজ করছেন, অনেক অপকর্ম। জেনারেল জিয়া, এখন যে র্যাবের জিয়া, যিনি NSA তে জিয়া, ওনার যোগ্যতা, উনি ছিলেন মেজর। জিয়াউল হাসান, উনি ছিলেন কমান্ডো সিলেটে ক্যান্টিন অফিসার। কারা ক্যান্টিন অফিসার হয় আর যোদ্ধা অফিসার কারা ভিন্ন। জীবনে হাতে হ্যান্ডকাপ লাগে, ক্রস ফায়ারের মধ্যে কোনো কৃতিত্ব নাই। এই অযোগ্য লোক যদি আপনি সুবিধা দেন, তারা তো আপনি জিহুদুর করবে। এক সময় তারা কই যাবে? যাদেরকে আমি মানে যাদেরকে উচ্চ পদে নিয়েছেন যোগ্যতা মানদণ্ডে, কয়েকদিন আগে একটা অফিসার ছিল লেফটেন্যান্ট জেনারেল মতি, গোপালগঞ্জে বাড়ি হতে পারে, বাট তার নৈতিকতা প্রশ্ন অনেক উপরে। সে কোথায়? আপনি যে অনৈতিক অফিসারদের উঠান নিজের সুবিধার জন্য, এটা বেশি দিন টিকে না, সবাই বুঝতে পারে, জানতে পারে। বাট আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, উনি এই
ডিজিফাই করতে আটককৃত লোকদেরকে সবাইকে ছেড়ে দিবেন, তারা যেন তাদের পরিবারে যেতে পারে এবং শান্তিতে দেশে বসবাস করতে পারে। আর আমি যেন আমার ন্যায় বিচার পাই, তার জন্য আমি আকুল আবেদন করতেছি আপনার মাধ্যমে। জি জি, আমাদেরও সেই প্রত্যাশা, যারা বন্দী আছেন তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। আমি ছোট্ট 1 মিনিটে একটা 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 জিনিস আপনার কাছে জানতে চাইব, অনেকেই সেটা জানতে চাচ্ছেন আমাদের দর্শকরা। আমরা আপনি ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির কথা বললেন যে উনি জীবিত আছেন, সেখানে সেখানে কি ব্যারিস্টার আরমান আছেন, মীর কাসেম আলীর ছেলে, সেটা কি আপনি দেখেছেন বা আপনি জানেন? আরমান আছেন কিনা জানি না, আমি ওনাকে দেখি নাই, বাট শুনছি আছে। কারণ ওখানে যারা ডিউটি করে কথা বলতে বলতে অনেক সময় বেফাস কথা বলে ফেলে। যেমন আমি শুধু প্রথমে আমি জানতাম এই এলাকায়, ওখানে আমি প্রথমে মনে করছিলাম আমাকে নিয়ে যাওয়া হয়েছে হয়তো গুলশান 2 সেফ হাউসে। যখন একটা সোলজার, একটা ডিউটিরত সিভিলিয়ান, বেসামরিক ওরা, মানে খুবই অল্প বেতনে বা চুক্তিভিত্তিকে তারা ওখানে থাকে, ডিউটি করে, কিছুদিন থাকে কিছুদিন চলে যায়। তো এই ধরনের ডাই হার্টের কাজ করার জন্য বেসামরিক লোককে এদেরকে নষ্ট করা হচ্ছে, বাট লজ্জার কথা। আমি জানি না যারা ডিজিএফআইতে আছেন এই দায় না তাদের নিতে হবে। আমরা এতটা দেউলিয়া হয়ে যাই নাই, বাংলাদেশের লোককে ধরে আটকে রাখতে হবে, এবং খুবই লজ্জার জিনিস। একদিন আমার কাছে কয়েকজন ইনবক্সে মেসেজ করছেন, আপনার সাথে আমি কথা বলার সময় শেষ পর্যায়ে এই মুহূর্তে এই প্রশ্নটা করেই আমি শেষ করে দিব অনুষ্ঠান। সেটা হচ্ছে, অনেকেই জানতে চাচ্ছেন সেখানে আপনাকে যারা তথ্য দিচ্ছেন বা আপনি দেখেন নাই, যারা আপনাকে কথার কথা বলে ফেলছেন, তাদের মধ্যে থেকে কেউ কি ইলিয়াস আলীর ব্যাপারে আপনাকে কিছু বলেছেন কিনা, বিএনপি নেতা ইলিয়াস আলী? ভাই, ইলিয়াস আলী জীবিত নাই, এটা আমি বিশ্বাস করি। আমি সাক্ষী দিতে পারবো না ইলিয়াস আলী জীবিত নাই, এটা আমি বিশ্বাস করি এত বছর অভিজ্ঞতা থেকে। এবং আমি মনে করি, না না আপনি 100টা প্রশ্ন করতে পারেন, আমার অসুবিধা নাই। আমি তো মনে করি ক্লিয়ার করেন, পরিষ্কার আমাকে ভালো করে ধরেন, জায়গাটা পরিষ্কার করে আপনার না। আমি আপনাকে পরিষ্কার না, আমি আপনাকে পরিষ্কার করে বলি, জাস্ট ডিজিএফআই 14 তলা বিল্ডিং এর পিছনে জায়গাটা খালি জায়গা, গুগল আর্থ দিয়ে দেখেন ঢাকা আছে, ওই জায়গায় ঘরটা অনেক বড় ঘর, ছোট ছোট সেল, ওখানে সবাই জানে, ডিজিএফআই সব কর্মকর্তা জানে, আমাদের লোকগুলো ওখানে আছে। প্রতিদিনের কান্না চিৎকার, আপনি ঘুমাইতে পারবেন না, বড় লজ্জা। আমাদের অফিসাররা কিভাবে কাজ করতে পারে? আমরা কি পাকিস্তানের চেয়েও খারাপ? তাহলে রাজনৈতিক দলগুলোর উচিত সাধারণ জনগণকে নিয়ে এই ভবনটাকে ঘেরাও করা এবং বন্দীদেরকে মুক্তি করা, এটা তো তাদের কাজ। আমি তো মনে করি এটা করলে সরকার বেকায়দায় পড়বে, সরকার কিছু মুখ থাকবে না, মানবাধিকার সেই লঙ্ঘন করতেছে। আমি তো মাননীয় প্রধানমন্ত্রীকে কোনো দোষ দিব না, এই সম্পূর্ণ দোষ হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সম্পূর্ণ দোষ হবে এই যেন তারেক সিদ্দিকীর। মাননীয় প্রধানমন্ত্রী কেন দায়িত্ব নেবেন? উনি ওনাকে 6 নয় 9 6 বুঝাইয়া এই কাজগুলি করতেছে। প্রতিদিনের চিৎকার শুনলে আপনি কান্না আসবে, ভয় আসে। আমি বললাম তো, আমি বলতাম না এত কিছু। আমার সেনাবাহিনী গর্ববোধ করতাম। এই সেনাবাহিনী যখন আমাকে জঙ্গি বানায় আর একটা 2 নম্বর পত্রিকার মধ্যে পাবলিশ করে, ব্লিজ পত্রিকায়, এর প্রতি আমার আর কোনো আর দয়া নাই। তারপরে আবার দেখেন এই 10 জনের লিস্ট করে 6 নম্বরে আমার নাম, আমি মানে ম্যানেজ হয়ে গেছি, আমাকে ওরকম একটা জিনিস আমাকে করা হয়েছে। এটা আমার দোষ, তাদের দায় দেয় না। আজকে যে বদনাম সেনাবাহিনীর, আর ডিজিএফআই নাম ব্যবহার করি যাই করি, বলা হচ্ছে সেনাবাহিনী। ডিজিএফআই ওখানে কোন যারা কাজ করে অপকর্ম, নৌবাহিনীও নাই, মানে এয়ারফোর্স অফিসারও নাই, আমাদের সেনাবাহিনী অফিসার এই কাজগুলি করতেছে। তো সেনাপ্রধানের দায়িত্ব সোজা করা, আর স্টেশন কেমন দায়িত্ব ওই আয়নাগরকে উচ্ছেদ করা। আর যদি তা না করে, আমি সকল রাজ্যকে অনুরোধ করবো, প্লিজ কচু খেতে আসেন, জড়ো হই, উদ্ধার করেন, দেখি ওরা গুলি করে কিভাবে। জি, ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আমি সরকার যে লিস্টটা করেছে 10 জনের, যেটা আমি প্রথমেই বলছিলাম, তালিকা করেছে যে শহীদ তারা গুম হয়েছেন, এবং সেই প্রতিবেদনটাই তারা জাতিসংঘের প্রতিনিধি, সফররত প্রতিনিধির কাছেই দিচ্ছে, এবং অনেকগুলি তারা ভিডিও বানাইছে তাদের মতো করে, এবং সেটা দিতে যাচ্ছে জাতিসংঘকে। এমন সময় আমি আপনার একটা সাক্ষাৎকারে পেলাম, আশা করি এটা ভাই, আমি এলাম ওই 10 জনের 6 নম্বর সিরিয়াল। আমার মধ্যে কোনো সরকার লোকের সাথে কথা হয় নাই, এটা লজ্জা। বললাম না, নিজেরা মানে বেশি বাড়াবাড়ি করলে
আমি ক্লিয়ার করে দিয়েছি আপনাকে, আমি সেটা অবশ্যই আপনি দেখছেন, সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি যে আপনারা স্বইচ্ছায় গুম হন এবং কিভাবে গুম হয়েছেন সেটাও আমি লিখে দিছি। এবং সরকার তো গতকালকে পর্যন্ত অস্বীকার করছে যে বাংলাদেশে গুম বলতে কোনো শব্দই নেই, যেটা আমি শুরুতেই বলছিলাম। এবং সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে 2002 সাল থেকে 5 সাল পর্যন্ত কিছু ক্রস ফায়ার ছিল, সেটা বিএনপির আমলে, এখন আর সেগুলি নেই। কিন্তু আমরা যদি দেখি যে 2021 সালে 12ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র যে স্যাংশন দিয়েছিল, তারপরেও কিন্তু 2টা গুমের ঘটনা ঘটেছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি। তো আজকে আসলে অনুষ্ঠানটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আমি পরবর্তীতে অন্য কোন মানে এই বিষয়ে যদি আবার কোনো কিছু আমার জানার থাকে আমি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করব। এবং বাকি যে তালিকায় 9 জন আছেন, আমি প্রত্যেকের সাথেই কথা বলার চেষ্টা করব বা করেছি, এবং তাদেরকে নিয়েও আমি যদি মানে সবাইকে নিয়ে যদি আমি প্রোগ্রাম করি, তখন আমি আবার আপনাকে ডাকবো। আশা করি আপনি আমার অনুষ্ঠানে আবারও আসবেন। আপনাকে ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।